নিজে যার জন্য এতটা আনন্দ খুশি সেটা হবে। এবার এই যে ইউফোরিয়া, এটা বলা হচ্ছে যে দিস ইজ মানে জেনারেলি দ্য ক্যারেক্টারিস্টিক অফ হাইপোম্যানিয়া। আচ্ছা, এবার যার জন্য তোমাদের বলেছিলাম যে হাইপোম্যানিয়া কিন্তু অনেক সময় বোঝা অসুবিধা হয়, কারণ হাইপোথাইমিয়া আর ম্যানিয়ার মধ্যবর্তী একটা অবস্থা, মানে বেশ আনন্দ খুশি, সেটা তো অ্যাপারেন্টলি ভালোই লাগে, ম্যানিয়া অনেক সময় আর কি আইডেন্টিফাই করতে অসুবিধা হয়। যাই হোক, ইউফোরিয়ার পরে আসছে ইলেশন। ইলেশন হচ্ছে মডারেট এলিভেশন অফ মুড। এক্ষেত্রে কি হচ্ছে, দেয়ার ইজ আ ফিলিং অফ কনফিডেন্স এন্ড এনজয়মেন্ট অ্যালং উইথ অ্যান ইনক্রিজড সাইকোমোটর অ্যাক্টিভিটি। আর ইলেশন ইজ ক্লাসিক্যালি সিন ইন ম্যানিয়া। এবার দেখো তাহলে ইউফোরিয়া যেটা হাইপোম্যানিয়া কে ক্যারেক্টারাইজ করছে, ইলেশন অনওয়ার্ডস কিন্তু এটা ম্যানিয়া, মানে দিস ইজ মোর সিভিয়ার। আর এই অনুসারে আর কি মডারেট এলিভেশন অফ মুড, এখান থেকে ম্যানিয়ার শুরু হচ্ছে। ইলেশনের পর আছে এক্সল্টেশন। এক্সল্টেশন হচ্ছে ইন্টেন্স ইলেশন উইথ ডিলিউশনস অফ গ্র্যান্ডিয়ার সিন ইন সিভিয়ার ম্যানিয়া। এটা হচ্ছে সিভিয়ার এলিভেশন অফ মুড। আর ভেরি সিভিয়ার হচ্ছে এক্সট্যাসি। এক্সট্যাসি হচ্ছে ইন্টেন্স সেন্স অফ রাপচার অর ব্লিসফুলনেস, টিপিক্যালি seen in delirious or stuporous mania. আচ্ছা, স্টুপারাস ম্যানিয়া বলছে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওখানে কি ম্যানিয়া উইথ সাইকোটিক সিমটম। এই অনুসারে এই মুডের যে এলিভেশন ডিগ্রি অনুযায়ী, ডিগ্রি অফ সিভিয়ারিটি অনুযায়ী এইভাবে ক্লাসিফাই করা আছে। এটা একবার আমরা দেখে নিই, ইউফোরিয়া, ইলেশন, এক্সল্টেশন আর এক্সট্যাসি। আচ্ছা, এরপর আমরা চলে আসবো যে যেই স্টাডি মেটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল সেখানেই। এখানে ডিসঅর্ডারের যে ক্লাসিফিকেশন, এটা কালকে আমরা আরেকবার এটা রিভাইজ করে নেব, পরে তারপরে আমরা ইটিওলজিতে যাব। এবার মুড ডিসঅর্ডারকে ক্লাসিফাই করা হচ্ছে অ্যাজ ইউনিপোলার এন্ড বাইপোলার ডিসঅর্ডার। এবার ইউনিপোলারের মধ্যে আমরা দেখেছি যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আর ডিসথাইমিয়া আছে। আচ্ছা, ডিসথাইমিয়ার আরেকটা নাম হচ্ছে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। Another term for dysthymia is persistent depressive disorder. আচ্ছা, আর বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে পড়ছে সাইক্লোথাইমিক ডিসঅর্ডার, বাইপোলার 1 আর বাইপোলার 2 ডিসঅর্ডার। এবার এর মধ্যে আমরা ডিউরেশন ক্রাইটেরিয়া গুলো দেখেছিলাম যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে 2 উইকস, আর persistent depressive disorder বা dysthymia ক্ষেত্রে it is 2 years in case of adults, আর in case of children and adolescents সেটা হচ্ছে 1 year। আর এই যে dysthymia বা persistent depressive disorder, এই ক্ষেত্রেও major depressive disorder এর সিম্পটম গুলোই থাকে, but the degree of severity is lesser। আচ্ছা, আর বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে পড়ছে সাইক্লোথাইমিক, বাইপোলার 1 আর বাইপোলার 2। সাইক্লোথাইমিক ডিসঅর্ডারেরও যে ডিউরেশন দ্যাট ইজ দ্য সেম অ্যাজ ডিসথাইমিক ডিসঅর্ডার, মানে ওটাও হচ্ছে 2 ইয়ার্স ফর অ্যাডাল্টস আর 1 ইয়ার ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। আচ্ছা, সাইক্লোথাইমিকের যেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া DSM-5 এর আমি একবার একটু পড়ে দিচ্ছি, এখানটা শুনে নাও। এটা যেটা লেখা আছে যে for at least 2 years there have been numerous episodes with hypomanic symptoms that do not meet criteria for a hypomanic episode, and numerous periods with depressive symptoms that do not meet criteria for a major depressive episode। বলে এখানেও তো সাইক্লিক অর্ডারে বাইপোলারের মতো যেরকম হাইপোম্যানিয়া ডিপ্রেশন এইভাবে সিম্পটম ম্যানিফেস্টেশন হচ্ছে সাইক্লোথাইমিয়াতে, কিন্তু হাইপোম্যানিয়ারও ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, আবার ওদিকে মেজর ডিপ্রেশনেরও ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, ফলে সাইক্লোথাইমিয়াও অনেক সময় কিন্তু আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়। আর bipolar 1 disorder is characterized by mania followed by a major depressive episode, then again mania, major depressive episode, মানে if it remains untreated আর কি, তাহলে সাইক্লিক্যালি এইভাবে মুডের যে ফ্লাকচুয়েশন গুলো সেগুলো হতে থাকে।
আর bipolar 2 disorder is characterized by hypomania and major depressive episodes. আচ্ছা, এছাড়াও কিছু ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয় যেগুলো বলছিলাম, ওই প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার হয়, তারপর ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার হয়। আমাদের আপাতত ওগুলো নিয়ে জানার প্রয়োজন নেই। আমাদের এই ইউনিপোলারের যে দুটো টাইপ আছে আর বাইপোলারের তিনটে, আমাদের এইগুলোই জানতে হবে। এবং ম্যানিয়া, হাইপোম্যানিয়া আর মেজর ডিপ্রেসিভ এপিসোড এবং ওদিকে ডিসথাইমিয়া, সাইক্লোথাইমিয়া, এই সবকটা যে ক্যারেক্টারিস্টিক্স, কি ক্লিনিক্যাল ফিচার্স, সিমটমস, DSM-5 এ তো সিমটম গুলো একদম 1 2 3 4 করে যে এগুলো হচ্ছে ম্যানিয়ার সিমটমস, এগুলো হাইপোম্যানিয়ার সিমটম, সেইভাবে কিন্তু আমাদের পড়ে নিতে হবে। এখানে DSM-5 ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে। এবার আমরা চলে আসছি ইটিওলজিতে। তার আগে বলো যে কারোর যদি ওই ক্লাসিফিকেশন এর মধ্যে কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, যে কাকে ইউনিপোলার বলা হচ্ছে, কাকে বাইপোলার বলা হচ্ছে, এই জায়গাগুলো কোনো অসুবিধা হয়ে থাকলে বলো। আমরা তাহলে চলে আসছি ইটিওলজিতে। ইটিওলজি অফ ইউনিপোলার মুড ডিসঅর্ডারস প্রথমে রয়েছে, বাইপোলার পরে আসবে। ইউনিপোলার মানে ডিপ্রেসিভ যে ডিসঅর্ডারস রয়েছে, তার বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরে প্রথমে তো জেনেটিক ফ্যাক্টরস রয়েছে, যেটা কমন, যেটা সব ক্ষেত্রেই থাকে। তো এই ক্ষেত্রে ওই টুইন স্টাডিজ, তারপরে কনকর্ডেন্স রেট, মোনোজাইগোটিক, ডাইজাইগোটিক টুইন, সেই জায়গাটা একটু দেখে নেবে সবাই। এটা নিয়ে আর আলাদা করে ডিসকাশনে যাচ্ছি না। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউরোকেমিক্যাল ফ্যাক্টরস বা নিউরো ট্রান্সমিটার অ্যাবনর্মালিটিস কি কি দেখা যায়। আচ্ছা, এবার এখানে যে মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটারস আছে, মানে নরএপিনেফ্রিন আর সেরোটোনিন, এখানে যেটা বলা হচ্ছে যে ডিপ্রেশন ইজ ডিউ টু অ্যান অ্যাবসলিউট অর রিলেটিভ ডিপ্লিশন অফ ওয়ান অর বোথ অফ দিস নিউরোট্রান্সমিটারস অ্যাট ইম্পর্টেন্ট receptor sites in the brain. And this depletion is the result of impaired synthesis of these neurotransmitters in the presynaptic neuron, increased degradation of them once they are released into the synapse, and their altered function in postsynaptic receptors. আর collectively these neurotransmitters, মানে এই যে monoamine যে neurotransmitter গুলো, they have a major role in the regulation of behavioral activity, stress, emotional expression and vegetative functions, এবং এগুলো কিন্তু এই স্লিপ, মুড রেগুলেশন, এগুলোর জন্য ইমপ্লিকেটেড, সেরোটোনিন, নরএপিনেফ্রিন। আচ্ছা, এবার তোমাদের আমি একবার বলেছিলাম যে ওই ডিপ্রেশনের জন্য যে ড্রাগ গুলো প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিন, ওটা হচ্ছে SSRIs বলে, যে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, ক্যাপিটালে SSRI। SSRI কি করে, এদের মেকানিজমটা কিরকম না, এরা সিলেক্টিভলি সেরোটোনিন রিআপটেককে ইনহিবিট করে। সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। আচ্ছা, রিআপটেককে ইনহিবিট করা মানে কি? এর মানে হচ্ছে যে ইট ইনক্রিজেস দ্য অ্যাভেলেবিলিটি অফ সেরোটোনিন ইন দ্য সাইন্যাপস। এবার বাই ইনক্রিজিং the level of serotonin in the synapse, it helps in the regulation of mood, এবং শুধুমাত্র মুড নেই, যে মুড, স্লিপ, স্ট্রেস, এই সমস্ত কিছু আর কি, মানে স্ট্রেস রেগুলেশন আর কি, এই সমস্ত যে ফাংশনিং গুলো, এগুলো কিন্তু এই মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটারস গুলো এইগুলো কেটার করে থাকে। ফলে ওই যেহেতু there is absolute or relative depletion of serotonin at important receptor sites, ফলে সেই জায়গাগুলোতে, সেই পার্টিকুলার রিসেপ্টর সাইট গুলোতে সেরোটোনিনের অ্যাভেলেবিলিটি ইনক্রিজ করে দেয় SSRI, এবং সেটাতে দেখা যায় কিন্তু যে মুডের ভালোই ইমপ্রুভমেন্ট হয়। আচ্ছা, আবার কোনো কোনো ক্ষেত্রে আবার ডোপামিন
ডোপামিনেরও একটা রোল দেখা গেছে, যে ম্যানিক ফেজ যখন চলে, মানে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন ডোপামিন, আবার যখন ডিপ্রেসিভ ফেজ চলছে তখন দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ডোপামিন লেভেলস। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে এইচপিএ অ্যাক্সিস, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস। এটা স্ট্রেসের রেগুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যখন রেসপন্স, এটা হলো এলিভেটেড অ্যাক্টিভিটি ইন দিস পার্টিকুলার অ্যাক্সিস, মানে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস। আচ্ছা, এবার মানে দিস অ্যাক্সিস ইজ অলসো পার্টলি কন্ট্রোলড বাই নরএপিনেফ্রিন এন্ড সেরোটোনিন। আচ্ছা, এবার ধরো যখন স্ট্রেস হচ্ছে, what does it মানে what happens is that it causes norepinephrine activity in the hypothalamus. এবার হাইপোথ্যালামাসে নরএপিনেফ্রিন অ্যাক্টিভিটি হলে কি হয়, it gives signal to release corticotropin releasing hormone, CRH, corticotropin releasing hormone, which in turn helps বা facilitates the release of ACTH বা adrenocorticotropic hormone from the pituitary. এবার এই ACTH অ্যাড্রিনাসে গিয়ে যে সিগন্যালটা দেয়, তার জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজড হয়। এবার এই কর্টিসল ইজ নোন অ্যাজ দ্য স্ট্রেস হরমোন। আর যখন মানুষের স্ট্রেস এক্সপিরিয়েন্স করে, তখন এলিভেটেড কর্টিসল লেভেলস ইন দ্য শর্ট টার্ম দ্যাট ইজ বেনিফিশিয়াল, মানে দ্যাট হেল্পস দ্য ইন্ডিভিজুয়াল কোপ উইথ স্ট্রেস বা টু রেগুলেট হিজ অর হার স্ট্রেস রেসপন্স। কিন্তু আর একটা সমস্যাও আছে, ওটা যদি মানে একটা সাস্টেইনড এলিভেশন, মানে প্রলং স্ট্রেসফুল কন্ডিশনস এর মধ্যে থাকছে, ফলে একটা সাস্টেইনড এলিভেশন অফ কর্টিসল হয়ে যাচ্ছে, মানে দ্যাট ইজ হার্মফুল because it might result in hypertension, heart diseases and obesity. আচ্ছা, এবারে দেখো কটা ফাইন্ডিং দেওয়া আছে, যে ব্লাড প্লাজমা লেভেলস অফ কর্টিসল আর known to be elevated in some 20 to 40% outpatients with depression and in about 60 to 80% of hospitalized patients with severe depression. আচ্ছা, পেশেন্টস মানে হচ্ছে হসপিটালে দেখবে আউটডোর আর ইনডোর বলে। আউটডোর হচ্ছে যে যেখানে আউট পেশেন্টসরা আসেন, ওষুধ নেন, যা যা কমপ্লেন সেগুলো বলে ওষুধ নিয়ে চলে যান, মানে তাদের মূলত বাড়িতেই ট্রিটমেন্ট হয়, সেই যা মেডিকেশন প্রেসক্রাইব করা হয়েছে সেইটা নিয়ে, তারা আউট পেশেন্টস। আর ইন পেশেন্টস বা যারা ইনডোরে থাকেন, তারা হচ্ছে হসপিটালাইজড পেশেন্টস, মানে তাদের প্রবলেমের যে সিভিয়ারিটিটা সেটা বেশি, সেই জন্য তাদের হসপিটালে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এই ধরনের যারা হসপিটালাইজড পেশেন্ট উইথ সিভিয়ার ডিপ্রেশন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 60 to 80% তাদের মধ্যে এই ইনক্রিজ ব্লাড প্লাজমা লেভেলস অফ কর্টিসল। আরেকটা যেটা ব্যাপার আছে, ওই ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট বলে একটা টেস্ট হয়। It is a potent suppressor of plasma cortisol level in normal individuals, either falls entirely or fails to sustain its suppression. এবার যাদের ডিপ্রেশন থাকে, তাদের দেখা যায় যে এই ডেক্সামেথাসোন সাপ্রেশন যে টেস্টটা, সেটা ফেল হয়ে যায়, মানে ওটা কর্টিসল সাপ্রেশন করতে পারে না। যেটা সোকল নর্মাল ইন্ডিভিজুয়ালস যারা, তাদের ক্ষেত্রে ডেক্সামেথাসোন কিন্তু কর্টিসল সাপ্রেশন আটকাতে, মানে সাপ্রেস করতে পারে, কিন্তু যারা ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস, তাদের ক্ষেত্রে ওই সাপ্রেশনটা কাজ করে না। ফলে এই যে এলিভেটেড কর্টিসল ফর আ লং টার্ম, মানে ইন্ডিভিজুয়ালস হু are in stressful situations for a long term, they are at risk for this. আচ্ছা, আরেকটাও যেটা আছে, ওটা আমরা এইচপিএ অ্যাক্সিস দেখেছিলাম, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস দেখেছিলাম। আরেকটাও অ্যাক্সিস ইমপ্লিকেটেড রয়েছে, সেটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস, এটা এইচপিটি অ্যাক্সিস বলা হয়। থাইরয়েডের সাথেও দেখবে যে মুড রেগুলেশনের একটা সমস্যা রয়েছে, তার জন্য যে যদি কারোর থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনস গুলো আছে আর কি, মানে থাইরয়েড হরমোনস, তার যদি ডিসফাংশন দেখা যায়, তখনও কিন্তু ডিপ্রেসিভ
ফিচার্স আসতে পারে। ফলে এই এইচপিটি অ্যাক্সিস তাতেও ডিস্টারবেন্স হলে কিন্তু মুড ডিস্টারবেন্স আসতে পারে। মুড ডিস্টারবেন্স বলতে মানে মূলত ডিপ্রেসিভ সিমটমসই আসে, ম্যানিয়ার অ্যাজ সাচ এভিডেন্স দেখা যায়নি সেভাবে। আচ্ছা, আরেকটা ইমিউন সিস্টেমের আছে যেটা ইনক্রিজ লেভেলস অফ প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস ইন দ্য ইমিউন সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। আচ্ছা, এবার কিছু নিউরো ফিজিওলজিক্যাল আর নিউরো অ্যানাটমিক্যাল ইনফ্লুয়েন্সেস রয়েছে, মানে কিছু স্পেসিফিক ব্রেন এরিয়াস যেগুলো কিনা ডিপ্রেশনের ক্ষেত্রে ইমপ্লিকেটেড, এবং কিভাবে যে কোন ফাংশনিংটা অ্যাফেক্টেড হচ্ছে সেইটা আশেপাশে লেখছে। আচ্ছা, প্রথমে দেখো যে পয়েন্টটা রয়েছে, প্রথমে আছে যে ড্যামেজ ইন দ্য লেফট অ্যান্টেরিয়র প্রিফ্রন্টাল কর্টেক্স or lower level of activities in the same region, সেটার রেজাল্ট যেটা হয় যে lowered positive affect and approach behaviors to rewarding stimuli, it leads to depression. ডিপ্রেসিভ বা ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস যারা থাকে, মানে দে হ্যাভ এ টেন্ডেন্সি টু অ্যাভয়েড রিওয়ার্ডিং অর রিইনফোর্সিং স্টিমিউলাস। সেটা তো থাকেই, উপরন্তু মানে, এবং তার জন্য কি হয়, তার ফলে তারা নিজেদেরকে বলতে গেলে যে খানিকটা রিইনফোর্সিং বা রিওয়ার্ডিং যে সিচুয়েশন সেটা থেকে কিন্তু বঞ্চিত করে। তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার স্পেসিফিক ব্রেন রিজিয়ন এবং কনসিকুয়েন্টলি কি হচ্ছে তার মাধ্যমেও, মানে these functions in these particular brain areas, they affect the behavior also, মানে বিহেভিয়ার এবং যে ব্রেন ডিসফাংশন গুলো, এগুলো সবটাই কিন্তু ইন্টাররিলেটেড। আচ্ছা, এছাড়া কি হতে পারে, ইনক্রিজড অ্যাক্টিভিটিস ইন দ্য রাইট অ্যান্টেরিয়র প্রিফ্রন্টাল কর্টেক্স, এর মাধ্যমে যেটা হতে পারে যে ইনক্রিজড নেগেটিভ আফেক্ট, ইনক্রিজড অ্যাংজাইটি সিমটমস বা ইনক্রিজড নেগেটিভ আফেক্ট ডিউ টু ইনক্রিজড ভিজিলেন্স টু থ্রেটেনিং স্টিমিউলাই। আচ্ছা, এবারে এই কনস্ট্যান্ট ইনক্রিজড ভিজিলেন্স টু থ্রেটেনিং স্টিমিউলাই, এটাও কিন্তু মানে প্রলংড হয়ে গেলে একটা সময়ের পরে ডিপ্রেসিভ সিমটমস এর রেজাল্ট করতে পারে। তার কারণ হচ্ছে এখানে নেগেটিভ আফেক্টের যে প্রসেসিং এইটাই বেশি হচ্ছে, ফলে পজিটিভ আফেক্ট যে সেইটার কিন্তু সুযোগ সেভাবে হচ্ছে না, যেগুলো রিওয়ার্ডিং রিইনফোর্সিং যে স্টিমিউলাস, অ্যাজ ইফ অ্যাটেনশনটা সেদিকে ডাইরেক্টেডই হচ্ছে না। আচ্ছা, আর যেটা আছে সেটা হচ্ছে ডিক্রিজড ভলিউম ইন অরবিটাল প্রিফ্রন্টাল কর্টেক্স, এক্ষেত্রেও ওই ডিক্রিজড রেসপন্সেস টু রিওয়ার্ড এবং রেকারেন্ট ডিপ্রেশন হতে পারে এর থেকে। আর হতে পারে লোয়ার লেভেলস অফ অ্যাক্টিভিটি ইন দ্য ডিএলপিএফসি, ডরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স, এর থেকে ডিক্রিজড কগনিটিভ কন্ট্রোল হতে পারে। আর রিডাকশন ইন হিপোক্যাম্পাল ভলিউম, মানে মেমোরি ফরমেশনের জন্য যে এরিয়াটা স্পেসিফাইড, ইট কজেস দ্য অনসেট অফ ডিপ্রেশন। ডিপ্রেসিভ সিমটমস যখন কারোর ম্যানিফেস্টেড হয় এবং সেটা একটা মানে বেশ খানিকটা সময় ধরে চলে, আমরা কিন্তু দেখতে পাই যে মেমোরির একটা ডিস্টারবেন্স দেখা যায়, মানে যদিও ইট ইজ নট দ্য সেম অ্যাজ দ্য ওয়ান্স হুইচ উই সি ইন ডিমেনশিয়া, মানে কগনিটিভ ডিটেরিওরেশন যেখানে হয় সেরকম লেভেলে অবশ্যই নয়, কিন্তু মেমোরি ডিস্টারবেন্স কিন্তু দেখা যায়। আচ্ছা, আর শুধু তাই না, তাদের কিন্তু কগনিটিভ ফাংশনিংও ইম্পেয়ার্ড হয়। মানে ধরো একজন হয়তো সো কল্ড অ্যাভারেজ ইন্টেলিজেন্সের মানুষ, সেই সময় যদি তার মানে ডিপ্রেসড ফেজে যদি ইন্টেলিজেন্স টেস্ট করা হয়, সে সময় দেখা যাবে কিন্তু হয়তো যেরকম তিনি আগে পারফর্ম করেছিলেন হয়তো সেরকম লেভেলে পারফর্ম করতে পারছেন না। এমন না যে হয়তো খুব হিউজ চেঞ্জ চলে আসবে ওনার ইন্টেলিজেন্স মানে আইকিউতে, সেটা না হলেও মানে ডিক্রিজড মানে বা ইম্পেয়ারমেন্ট ইন কগনিটিভ ফাংশনস এটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, আর হচ্ছে ডিক্রিজড ভলিউম এন্ড লোয়ার লেভেলস অফ অ্যাক্টিভিটি ইন দ্য অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, এটার থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে ডিক্রিজড লেভেল অফ প্রায়োরিটাইজিং ইনফরমেশন, দ্যাট ইজ সিলেক্টিভ অ্যাটেনশন, সেলফ রেগুলেশন এন্ড অ্যাডাপ্টেবিলিটি। ইট অলসো কজেস ডিপ্রেশন। ডিপ্রেশনের জন্য কিন্তু যেটা দেখা যায়, আমরা দেখেছি এর আগেও, যে অ্যাটেনশন মূলত ডাইরেক্টেড হয়ে যায় নেগেটিভ ইনফরমেশন বা নেগেটিভ স্টিমিউলাসের দিকে, এবং
যেগুলো রিইনফোর্সিং স্টিমিউলাস সেইগুলো দেখা যায় যে অ্যাভয়েডই করে থাকেন। আচ্ছা, আর যেটা হয় যে কোনটা প্রায়োরিটাইজ করা প্রয়োজন, মানে প্রবলেম সলভিং এর যে এবিলিটি সেটাও কিন্তু ডিক্রিজ বা সেটাও ডিমিনিশড হয় ডিউ টু ডিপ্রেশন। আচ্ছা, আর হচ্ছে ইনক্রিজড অ্যাক্টিভেশন ইন অ্যামিগডালা। এক্ষেত্রে কি হচ্ছে যে ইনক্রিজড অ্যাক্টিভেশন রিগার্ডিং পারসেপশন অফ থ্রেট, ইনক্রিজড অ্যাটেনশন টু নেগেটিভ ইমোশনাল ইনফরমেশন। তাহলে ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি ডিপ্রেসিভ ফেজের ক্ষেত্রে যে মানে দেয়ার ইজ ডিক্রিজড লেভেল অফ প্রায়োরিটাইজিং ইনফরমেশন, তারপরে ইনক্রিজড অ্যাক্টিভেশন রিগার্ডিং পারসেপশন অফ থ্রেট, ইনক্রিজড ভিজিলেন্স টু থ্রেটেনিং স্টিমিউলাস, তারপর ইনক্রিজড অ্যাটেনশন টু নেগেটিভ ইমোশনাল ইনফরমেশন, তারপর অ্যাভয়েডিং রিইনফোর্সিং স্টিমিউলাস, মূলত এই জায়গাগুলো। এবার এইগুলো দেখবে তোমরা যদি মেলাও যে মেজর ডিপ্রেসিভ এপিসোড সেখানে কি কি সিমটমস দেওয়া রয়েছে, বেশিরভাগ গুলোর সাথেই দেখবে কিন্তু মিলে গেছে। এবং শুধু তাই না, আমরা কগনিটিভ ফ্যাক্টরস, লার্নিং ফ্যাক্টরস এগুলোও যখন পড়বো তখনও আমরা দেখতে পাবো যে কিভাবে এগুলো ইন্টাররিলেটেড সমস্ত। আচ্ছা, এতদূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা থেকে থাকলে বলো। ম্যাম ফার্স্টটা আরেকবার বলবেন, লেফট অ্যান্টেরিয়র কর্টেক্স যেটা? হ্যাঁ, লেফট অ্যান্টেরিয়র প্রিফ্রন্টাল কর্টেক্স, এখানে লোয়ার্ড লেভেল অফ অ্যাক্টিভিটি দেখা যায়। সেটার ফলে রেজাল্টটা কি হচ্ছে যে লোয়ার্ড পজিটিভ আফেক্ট অ্যান্ড অ্যাপ্রোচ বিহেভিয়ার্স টু রিওয়ার্ডিং স্টিমিউলাই। মানে ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস যারা থাকে তাদের দেখা যায় যে তারা যেগুলো রিওয়ার্ডিং বা রিইনফোর্সিং সিচুয়েশনস বা ইভেন্টস হয় সেগুলো অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি থাকে। তো ঠিক সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে এই লোয়ার্ড লেভেলস অফ অ্যাক্টিভিটিস ইন দা লেফট অ্যান্টেরিয়র প্রিফ্রন্টাল কর্টেক্স বলে অ্যাজ এ রেজাল্ট কিন্তু এই বিষয়টা হয় যে লোয়ার্ড পজিটিভ আফেক্ট। আচ্ছা, এবার এখানে যেটা ডিউ টু স্ট্রোক বলে দেওয়া আছে, এটা দেখো, এটা আমাদের দেখে নেওয়া প্রয়োজন যে যারা ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস তাদের ব্রেনের ধরো এমআরআই স্ক্যান বা পেট স্ক্যানস, মানে ওই পজিট্রন এমিশন টোমোগ্রাফি, এই স্ক্যানস গুলোর মাধ্যমে যে হাউ দ্য ব্রেন অফ আ ডিপ্রেসড ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ আ নর্মাল ইন্ডিভিজুয়াল, এইভাবেই তো দেখা হয়। ফলে এই ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালসদের ব্রেনে কোন কোন এরিয়াতে ডিসফাংশন বা ডিস্টারবেন্স দেখা গেছে সেটাই এখানে দেওয়া আছে। এবার এখানে প্রথম পয়েন্টটা তো ওই ব্র্যাকেটে ডিউ টু স্ট্রোক যে দেওয়া আছে, এটার মানে হচ্ছে যে ধরো একজন অ্যাপারেন্টলি নর্মাল ইন্ডিভিজুয়াল, তার ধরো স্ট্রোক হলো। এবার স্ট্রোকের কারণে অনেক সময় দেখা গেছে যে এই জায়গাটাতে মানে এই পার্টিকুলার এরিয়া, এই লেফট অ্যান্টেরিয়র প্রিফ্রন্টাল কর্টেক্সে ড্যামেজ হয়েছে। হওয়ার ফলে সেই ব্যক্তি যে যিনি বিফোর স্ট্রোক তিনি সো-কল্ড নরমাল ছিলেন, আফটার স্ট্রোক তার ক্ষেত্রে দেখা যাবে যে এরকম লোয়ার্ড পজিটিভ এফেক্ট এন্ড অ্যাপ্রোচ বিহেভিয়ার টু রিওয়ার্ডিং স্টিমুলাই। মানে তখন তার কি হবে যে যেই সিচুয়েশন গুলো আগে তাকে আনন্দ দিত সেখানে উনি আর আনন্দ পাচ্ছেন না বা অল টুগেদার অ্যাভয়েডই করছেন। এবার এইরকম একজন ব্যক্তি যে যার স্ট্রোকের কারণে এটা হয়েছে, এটাকে কিন্তু আমরা ডিপ্রেশন বলবো না, এটাকে আমরা অর্গানিক কজ বলবো। মানে ডিপ্রেসিভ সিম্পটমস ম্যানিফেস্টেড হচ্ছে বিকজ অফ অ্যান অর্গানিক কজ, মানে ব্রেন ড্যামেজ বা একটা পার্টিকুলার এরিয়াতে ড্যামেজ ডিউ টু স্ট্রোক। কিন্তু এই সেম জিনিসটা যারা ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস তাদের মধ্যেও দেখা যায় যে এই পার্টিকুলার এরিয়া সেখানে লোয়ার লেভেলস অফ অ্যাক্টিভিটিস। তোমরা প্রত্যেকটা ডিসঅর্ডারের ক্ষেত্রে এই একটা পয়েন্ট দেখবে সব ডিসঅর্ডারেই যেখানে DSM-5 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেওয়া থাকে ওখানে কমন এই কথাটা লেখা থাকে, দেখবে যে the symptoms are not attributable to the physiological effects of a substance or another medical condition.
ফলে সাবস্টেন্স ইনডিউসড ডিপ্রেশন বা সাবস্টেন্স ইনডিউসড ম্যানিয়া বা সাবস্টেন্স ইনডিউসড সাইকোসিস এগুলোও কিন্তু হতে পারে। সিমিলারলি আবার এরকম ধরো কোনো স্ট্রোকের জন্য বা কোনো ট্রমাটিক ব্রেন ইনজুরির জন্য হয়তো কোনো একটা পার্টিকুলার এরিয়াতে ড্যামেজ হলো, যেটার এরকম হয়তো কিছু সাইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস রয়েছে, তো সেগুলো কিন্তু মানে আলাদা কন্ডিশন, সেগুলো কিন্তু অর্গানিক কন্ডিশন, মানে ডাইরেক্টলি যেখান থেকে বোঝা যাচ্ছে যে এটা এই ব্রেন ড্যামেজের জন্যই হয়েছে। কিন্তু আবার এই একই জিনিসগুলো ওটা সাইকোলজিক্যাল বা ফাংশনাল কখন হবে, যে অ্যাপারেন্টলি দেয়ার ইজ নো ব্রেন ইনজুরি বা দেয়ার ইজ নো এভিডেন্স অফ স্ট্রোক অর এনিথিং, কিন্তু এরকম হয়তো ডিপ্রেশন রয়েছে, ডিপ্রেশন হয়েছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের যে ব্রেন অ্যাবনর্মালিটিস গুলো সেইটা দেখা যাবে। অ্যান্ড মানে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল ব্রেন সেইটাও আমাদের জানতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে স্লিপ। স্লিপ হচ্ছে একদম খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া। এবার ডিপ্রেশনকে অ্যাসোসিয়েট করা হয়েছে with a premature loss of deep sleep and an increase in nocturnal arousal. Premature loss of deep sleep আর an increase in nocturnal arousal. আচ্ছা, এছাড়াও যেটা হয় অনেকের আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং হয়, বা হয়তো ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস ঘুমই আসতে চাইছে না, মানে ডিফিকাল্টি ফলিং আসলিপ, এই ধরনেরও মানে নানা ধরনের স্লিপ ডিস্টার্ব দেখা যায়। আচ্ছা, এবং এই যে সার্কেডিয়ান রিদমস মানে এই যে স্লিপ ওয়েক সাইকেল, এর সাথে কিন্তু মুড একদম ওতপ্রোত ভাবে জড়িত। আচ্ছা, এবার মুডের কিরকম, এরকম একটা ব্যাপার রয়েছে যে ধরো স্লিপলেসনেস বা ল্যাক অফ স্লিপ ফর আ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম ইটসেলফ ক্যান ট্রিগার আ ম্যানিক সিমটম। মানে বেশ কিছুদিন ধরে হয়তো ঘুম হয়নি ঠিক মতো ঘুম হচ্ছে না, দ্যাট ক্যান ট্রিগার আ ম্যানিক এপিসোড। এটাও যেমনি হতে পারে, তেমনি আবার যাদের ক্ষেত্রে ডিপ্রেশন হয় তাদের ক্ষেত্রে কিছু মানে কয়েকটা একটু আলাদা বিষয় রয়েছে, যেমন ওই তাদের ক্ষেত্রে একটা প্রিম্যাচিওর লস অফ ডিপ স্লিপ হচ্ছে। স্লিপের তো স্টেজেস রয়েছে, যে র্যাপিড আই মুভমেন্ট স্টেজ আছে, একদম যে ফাইনাল স্টেজটা ওটা ডিপ স্লিপের স্টেজটা, তো ওই জায়গাতে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে। এবং অ্যাজ এ রেজাল্ট হচ্ছে নকটার্নাল অ্যারাউজাল, মানে রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে বা একদম ভোরের দিকে ঘুম ভেঙে যাচ্ছে, এই সমস্যাগুলো হয়। আচ্ছা, সানলাইট আর সিজনস এর সাথেও একটা কানেকশন রয়েছে, যে যাদের অ্যাডিকুয়েট এক্সপোজার টু লাইট, মানে সানলাইট যদি নাও বা থাকে, আর্টিফিশিয়াল লাইটও যদি হয়, সেই সব জায়গায় কিন্তু এই স্লিপ ওয়েক সাইকেল বা মুডের রেগুলেশনটা ইজিয়ার হয় দেন দোজ এরিয়াস মানে ওয়্যার দেয়ার ইজ নট সাফিসিয়েন্ট লাইট, হয়তো সাফিসিয়েন্ট সানলাইট নেই, সেই সব জায়গাতে কিন্তু এই মানে মুড ডিসঅর্ডারস এর প্রিভ্যালেন্সটা দেখা যায় যে বেশি। আচ্ছা, এবার সাইকোলজিক্যাল কজাল ফ্যাক্টরস এর মধ্যে স্ট্রেসফুল লাইফ ইভেন্টস রয়েছে। একটা এর মধ্যে সিগনিফিকেন্ট লাইফ ইভেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে ডিপ্রেশনের জন্য যে লস অফ আ পেরেন্ট বিফোর 11 ইয়ার্স অফ এজ, মানে লুজিং আ পেরেন্ট বিফোর 11 ইয়ার্স অফ এজ, এইটা একটা দেখা গেছে যে খুব পার্টিনেন্ট কজ অফ ডিপ্রেশন। এছাড়াও যেগুলো আছে সেটা হচ্ছে লস অফ স্পাউস, আনএমপ্লয়মেন্ট, এই ফ্যাক্টর গুলোও আছে। আচ্ছা, এখানে তোমাদের স্লাইডে কি দেওয়া আছে একটু দেখি, যে মোস্ট অফ দ্য স্ট্রেসফুল লাইফ ইভেন্টস ক্যান কজ ডিপ্রেশন লাইক লস অফ লাভড ওয়ান, সিরিয়াস থ্রেটস টু ইম্পর্টেন্ট ক্লোজ রিলেশনশিপস or to one's occupation or severe economic or serious health problems। মানে এই সবকটাই কিন্তু ভালনারেবিলিটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আর distinction has been made between independent stressful events and events made partly by depressed person's behavior, that is dependent stressful events। আচ্ছা,
এই জায়গাটা বেশ মানে খুব ইম্পর্টেন্ট। দেখো যেটা বলছিলাম, মানে এটা ওই ব্রেন ডিসফাংশন আমরা যেগুলো দেখলাম সেটার সাথেও ইন্টারলিঙ্কড, এবং পরে আমরা যে কগনিটিভ ফ্যাক্টরস পড়বো তার সাথেও লিঙ্ক আছে এটার। এখানে বলছে যে পিপল উইথ ডিপ্রেশন sometimes generate stressful life events through their poor interpersonal problem solving ability, এবং এই কারণেই কিছুটা তাদের মেইনটেনেন্স অফ ডিপ্রেসিভ সিমটমস এর জন্য তাদেরকেই দায়ী করা হচ্ছে, কিছুটা হলেও, সম্পূর্ণ না হলেও কিছুটা। আর এটাকেই ওই ডিপেন্ডেন্ট স্ট্রেসফুল ইভেন্টস বলে চিহ্নিত করা হচ্ছে। আচ্ছা, এরপর পার্সোনালিটি আর কগনিটিভ ডায়াগনোসিস আছে। কগনিটিভ ডায়াগনোসিস বা ভালনারেবিলিটির মধ্যে কি করছে, একটা আছে এর মধ্যে নিউরোটিসিজম। নিউরোটিসিজম হচ্ছে একটা পার্টিকুলার পার্সোনালিটি ভেরিয়েবল। তোমরা তোমরা ওই কেএনপিআই, কেআইইআই ওগুলো যদি করে থাকো, কেএনপিআইটা পার্টিকুলারলি ওখানে নিউরোটিসিজমের সরি নিউরোটিসিজম আর কি ওখানে মেজার করা যায়। আর তেমনি আরেকটাও স্কেল আছে আইজেঙ্ক পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার বলে, ইপিকিউ, ওখানেও কিন্তু আমরা নিউরোটিসিজম পাই, মানে ওখান থেকেও নিউরোটিসিজম আমরা অ্যাসেস করতে পারি। এবার এটা একটা পার্সোনালিটি ভেরিয়েবল, মানে which predisposes an individual বা makes an individual vulnerable for depression. নিউরোটিসিজমের মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো নেগেটিভ অ্যাপ্রিহেনশন আর ইনক্রিজড সেনসিটিভিটি টু নেগেটিভ অ্যাফেক্টিভিটি। আচ্ছা, এটা কিন্তু আবার অনেক সময় একটা হেরিটেবল পার্সোনালিটি ট্রেট হয়, যে এই যে অতিরিক্ত হাইপার ভিজিল্যান্ট বা নেগেটিভ অ্যাপ্রিহেনশন বা নেগেটিভ অ্যাফেক্টিভিটি, এটা অনেক সময় দেখা যায় যে দিস রানস ইন ফ্যামিলিজ। আচ্ছা, এবার people who have high levels of this trait are prone to experience a broad range of negative moods, including not only sadness but also anxiety, guilt, hostility, মানে a range of negative symptoms. Range of তোমার নেগেটিভ অ্যাফেক্টিভিটি। আচ্ছা, এবার people who attribute negative events to internal, stable আর গ্লোবাল কজেস মে বি মোর প্রোন টু বিকামিং ডিপ্রেসড। এবার যারা ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস হয় তাদের একটা টেন্ডেন্সি থাকে টু অ্যাট্রিবিউট নেগেটিভ ইভেন্টস টু ইন্টারনাল মানে যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং টু কজ দিস, মানে নিজের জন্য, আমার জন্যই হয়েছে। স্টেবল মানে ভেরি স্ট্রং অ্যান্ড স্টেডি, আর গ্লোবাল মানে হচ্ছে জেনারেলাইজড। ইন্টারনাল, স্টেবল অ্যান্ড গ্লোবাল কজেস, নেগেটিভ ইভেন্ট গুলোকে এরকম ইন্টারনাল, স্টেবল আর গ্লোবাল কজেস অ্যাট্রিবিউট করার একটা টেন্ডেন্সি থাকে। আর যেগুলো তোমার যেগুলো হয়তো পজিটিভ ইভেন্টস, মানে হয়তো কিছু অ্যাকমপ্লিশ করেছেন ডিপ্রেস কোনো ইন্ডিভিজুয়াল, কোনো এক সময় করেছিলেন, সেগুলোকে অ্যাট্রিবিউট করেন টু এক্সটার্নাল, আনস্টেবল অ্যান্ড স্পেসিফিক কজেস। এবার এর উদাহরণ স্বরূপ বলা যেতে পারে এক্সটার্নাল, যে না ওই সময়তে তো ওই যেই সময় আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম সেই বছর তো প্রশ্নই সহজ এসেছিল। এটা একটা এক্সটার্নাল কজ হলো, এন্ড দ্যাট ইজ আনস্টেবল অলসো। এরকম কোনো ইয়ে নেই, কোনো এভিডেন্স নেই যে হ্যাঁ সত্যি প্রশ্ন সহজ এসেছিল কিনা। এন্ড স্পেসিফিক কজেস, যে স্পেসিফিক্যালি পয়েন্ট আউট করছে যে ওই বছরে ওই পার্টিকুলার পরীক্ষায় প্রশ্নপত্র সহজ এসেছিল, সেই জন্যই তো আমার রেজাল্ট ভালো হয়েছিল, তাতে আমার নিজস্ব কোনো অ্যাকমপ্লিশমেন্ট ছিল না, মানে বা আমার নিজস্ব কোনো ক্রেডিট ছিল না। এইভাবে যারা ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস হয় তারা নেগেটিভ ইভেন্ট গুলোকে ইন্টারনালি এবং স্টেবল আর গ্লোবাল জেনারেলাইজড কজেস এর জন্য অ্যাট্রিবিউট করে থাকেন। কিন্তু যেটা পজিটিভ ইভেন্ট হয়, মানে যেখানে তারা কিছুতে সাকসেসফুল হয়েছেন বা কিছু অ্যাকমপ্লিশ করেছেন, সেগুলো অ্যাট্রিবিউট করে দেওয়ার টেন্ডেন্সি থাকে টু এক্সটার্নাল, আনস্টেবল অ্যান্ড টু স্পেসিফিক কজেস। আচ্ছা, সাইকোডাইনামিকে আসার আগে বলো এখানে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে। ম্যাম পজিটিভ ইভেন্টগুলোকে অ্যাট্রিবিউট করছে যে ওই হ্যাঁ, পজিটিভ ইভেন্ট গুলোকে অ্যাট্রিবিউট করছে টু এক্সটার্নাল, আনস্টেবল অ্যান্ড স্পেসিফিক কজেস। এই ধরো যেটা
এক্সাম্পল দিলাম যে বা ধরো এমন হয়েছিল যে কোনো একটা কম্পিটিশন, কুইজ কম্পিটিশন হয়তো জিতেছে। এবার সেটাকে এক্সটার্নাল আনস্টেবল আর স্পেসিফিক কজে কিভাবে অ্যাট্রিবিউট করা যায়, যে আমার তো যারা অপোনেন্টরা ছিল ও ওরা তো সেরকম ভালোই না, মানে ওরা তো কুইজে সেরকম যে ভালো না, ওরা তো কোনোদিনই কোনো জেতেনি, কোনো টুর্নামেন্ট বা কিছু এরকম কুইজের যে কম্পিটিশন ওটা জেতেনি। আর ফলে মানে আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, এই যে আমি যে কুইজ কম্পিটিশন যে জিতলাম, এখানে আমার নিজস্ব কোনো অবদান, নিজস্ব কোনো কন্ট্রিবিউশন নেই। ফলে ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে যা কিছুই হয়তো অ্যাকমপ্লিশমেন্ট বা যেখানে তারা সাকসেস পেয়েছেন এরকম কিছু যখন হয়ে থাকে, সেগুলোকে ওনারা একদম কমপ্লিটলি এক্সটার্নাল বা আনস্টেবল মানে ল্যাকিং ইন রেশনাল বা ল্যাকিং ইন লজিক এবং কিছু স্পেসিফিক মানে পার্টিকুলার কিছু কজে অ্যাট্রিবিউট করে দেন। কিন্তু নেগেটিভ কিছু যদি ঘটে তখনই কিন্তু যে হ্যাঁ এটা আমার জন্যই হয়েছে, আমার দোষেই হয়েছে। এবং কোয়াইট স্টেবল মানে তার জন্য কিন্তু যা কিছু লজিক সেইগুলোও কিন্তু তারা মানে এভিডেন্স সেগুলো কিন্তু প্রোভাইড করার চেষ্টা করেন। অ্যান্ড ইট ইজ জেনারেলাইজড যে হ্যাঁ সব সময় তো এরকমই হয়, মানে আমার জন্যই এই খারাপগুলো কিন্তু হয়। তো এই অ্যাট্রিবিউশনাল স্টাইল গুলো আর কি দেখা যায়। থ্যাংক ইউ। এবার আচ্ছা, এরপর সাইকোডাইনামিক থিওরিজ এর মধ্যে ডিপ্রেশনকে মূলত বলা হচ্ছে যে ডিপ্রেশন ইজ অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডস। ডিপ্রেশনকে এইভাবে এক্সপ্লেন করা হচ্ছে যে ডিপ্রেশন ইজ অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডস। মানে এই অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডসটা কিভাবে সম্ভব হচ্ছে, এইভাবে হচ্ছে যে ফ্রয়েড নোটেড দ্য ইম্পর্টেন্ট সিমিলারিটি বিটুইন symptoms of clinical depression and the symptoms seen in people mourning the loss of loved ones. এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। মানে those mourning the loss of loved ones, it is considered as a normal response to loss of a loved one। মানে সেটাকে কিন্তু তখন ডিপ্রেশন বলা হয় না, মানে মোর্নিং বা গ্রিফ ওগুলো কিন্তু এরকম ডিপ্রেশন বা কোনো ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করা হয় না, কারণ ওগুলো সোসাইটিতে কনসিডার করা হয় অ্যাজ নর্মাল রেসপন্স। এবার ফ্রয়েড যে সিমিলারিটি লক্ষ্য করেছিলেন এই দুটো টাইপের মধ্যে, যে যারা মোর্ন করছে আর যাদের ডিপ্রেশন রয়েছে, তাদের মধ্যে উনি এটা দেখেছিলেন যে ফ্রয়েড hypothesized that when a loved one dies, the mourner regresses to the oral stage of development and introjects or incorporates the lost person, feeling all the same feelings towards the self as towards the lost person. এবার এই ইন্ট্রোজেক্ট করে নেওয়ার ফলে কি হচ্ছে, যে এই যে লাভড ওয়ানের প্রতি যেরকম ফিল করতেন নিজের প্রতি সেরকম ফিল করতে থাকছেন। Now these feelings were thought to include anger and hostility because Freud believed that we unconsciously hold negative feelings towards those we love, in part because of their power over us. মানে যাদের প্রতি খুব ভালোবাসা আছে বা খুব অ্যাটাচমেন্ট আছে, কোথাও একটা গিয়ে তাদের প্রতি রাগটাও থাকে, মানে উই আনকনসিয়াসলি হোল্ড নেগেটিভ ফিলিংস ফর দেম। কেন না, ইন পার্ট বিকজ অফ দেয়ার পাওয়ার ওভার আস। এই যে পাওয়ারটা কি, না এই যে এতটা বেশি অ্যাটাচমেন্ট, তার ফলে কি আমরা সেই ব্যক্তিকে মিস করছি, প্রচন্ড মিস করছি। মানে তিনি তো কোথাও বাইরে আছেন তখনও যেমনি মিস করছি, তেমনি তিনি যখন একদম এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন তখন তো প্রচন্ড ভাবেই মিস করছি। ফলে এই নেগেটিভ ফিলিংস গুলোও কিন্তু রয়েছে, which in turn induces some amount of guilt. Now this is what led to the psychodynamic idea that depression is anger turned inwards. এবার ধরো ফিলিংস অফ অ্যাঙ্গার, মানে এই যে নেগেটিভ ফিলিং এর কথা বলা হয়েছে টুয়ার্ডস সামওয়ান উই লাভ, and also when that person is no more there, that invokes a considerable amount of guilt. That guilt in turn results us
in being angry towards our own selves. মানে that is how Freud led to this idea that depression is anger turned inwards. আচ্ছা, আরো একটু কয়েকটা সাইকোডাইনামিক ফ্যাক্টরস আছে। এইটা একটু লিখে নাও, দাঁড়াও আমি নামের স্পেলিং গুলো লিখে দিচ্ছি। এটা তো ফ্রয়েডের পার্সপেক্টিভ হলো যে অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডস। আর একটা যেটা এখানে নেই, আর কয়েকটা, সেইটা আমি বলে দিচ্ছি, এটা লিখে নাও। প্রথমে হচ্ছে এডওয়ার্ড বিব্রিং। এডওয়ার্ড বিব্রিং নামটা দেখো চ্যাট বক্সে লিখে দিয়েছি। এডওয়ার্ড বিব্রিং ড্যাশ দিয়ে ওনার ভিউ পয়েন্টটা লেখো। discrepancy between extraordinarily high ideals, discrepancy between extraordinarily high ideals and inability to meet those goals নেক্সট লেখো সিলভানো এরিয়েটি, ড্যাশ দিয়ে লেখো। living life for someone else, living life for someone else rather than for themselves, rather than for themselves. তারপর লেখো জন বোলবি। ড্যাশ দিয়ে লেখো damaged early attachments and traumatic separation in childhood predispose to depression. Predispose to depression. আচ্ছা, এবার সাইকোডাইনামিক থিওরিজ এর পরে আছে বিহেভিয়ারাল থিওরিজ। বিহেভিয়ারাল থিওরিজ এর মধ্যে যেটা বলা হচ্ছে যে people become depressed either when their responses no longer produce positive reinforcement or when their rate of negative experiences increase. আচ্ছা, এক্ষেত্রেও যেটা বলছিলাম যে মানে these people have a tendency
to avoid reinforcing and rewarding situations. এবং শুধু তাই না, ইন্টারপার্সোনাল রিলেশনশিপস এর ক্ষেত্রেও দে হ্যাভ আ টেন্ডেন্সি টু ক্রিয়েট নেগেটিভ সিচুয়েশনস, মানে বিকজ অফ দেয়ার tendency to give more importance to negative affect related stimulus বা to negative stimulus বা their vigilance to negative stimulus. আচ্ছা, এবার কিছু এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে যে পিপল উইথ ডিপ্রেশন do indeed receive fewer positive verbal and social reinforcements from their families and friends than do people who are not depressed and also experience more negative events. মানে depressed individuals, they also experience more negative events. আচ্ছা, এরপরে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে বেকের কগনিটিভ থিওরি। কগনিটিভ থিওরিতে আসার আগে বলো যে এই সাইকোডাইনামিক, বিহেভিয়ারাল পার্সপেক্টিভ বা এই যে পার্সোনালিটি আর স্ট্রেসফুল ইভেন্টস যেগুলো আমরা পড়লাম, এখানে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা? ম্যাম সাইকোডাইনামিকটা আরেকবার বলবেন? হ্যাঁ, সাইকোডাইনামিকে ফ্রয়েড মূলত যেটা বলছেন যে ডিপ্রেশন ইজ অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডস। আচ্ছা, এবার ধরো একজন ব্যক্তিকে যখন হারাচ্ছেন তখন কি হচ্ছে না, ইন্ট্রোজেকশন অফ দ্য ডিপার্টেড অবজেক্ট। এবার যে এই যে লস্ট অবজেক্ট বলতে যেটা লস্ট রিলেশনশিপ আর কি, সেই রিলেশনশিপটা অবশ্যই একটা সিগনিফিকেন্ট রিলেশনশিপ ছিল। এবার যাদের প্রতি আর কি খুব ভালোবাসা থাকে, খুব অ্যাটাচমেন্ট থাকে, তাদের প্রতি ফ্রয়েড যেটা বলছেন, মানে ফ্রয়েডের দেখবে যেগুলো ওনার ইনস্টিংক্টস নিয়ে যা কিছু থিওরি রয়েছে, ওখানে কিন্তু খুব এই অপোজিটস এর একটা তোমার বিষয় রয়েছে। মানে সেটা অপোজিটস এর বিষয়টা এরকম যে ধরো যেরকম আমরা ইগো সুপার ইগো, মানে একদিকে তোমার প্রিমিটিভ ইম্পালসেস, আবার অন্যদিকে মোরালিটি। এখানেও যেরকম আমরা অপোজিট দেখতে পাই, তেমনি এক মিনিট একটু দাঁড়াও, তো একটা ফোন আসছে, একটু পর ফোন করছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার ফ্রয়েডের থিওরিতে আমরা এটাও দেখতে পাই যে এই ইরোস আর থ্যানাটস সমস্তটাই তো মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু এই খুব যে অপোজিট ফোর্সেস, এইটা কিন্তু দেখবে বারে বারে ফ্রয়েডের থিওরিতে এর উল্লেখ রয়েছে। ফলে আমাদের কাছে আর কি যারা খুব ক্লোজ, তাদের প্রতি আমাদের যে শুধুমাত্র পজিটিভ ফিলিংস তা তো নয়, পজিটিভের সাথে সাথে নেগেটিভ ফিলিংসও কিন্তু ইকুয়ালি রয়েছে। এবং এই যে দুটো অপোজিট ফোর্স, সেটাই কিন্তু সাইকিক এনার্জি যেটা জেনারেট করে, মানে which is the basis of all kinds of motivation, এইভাবে আর কি বলা যেতে পারে। কারণ মানে যদি একতরফা হতো, একমুখী হতো, তাহলে এই সাইকিক এনার্জিটা জেনারেট হতো কিভাবে, মানে তাহলে মানুষ মোটিভেটেড হতোই বা কিভাবে কিছু করার জন্য। তো এইভাবেই এই অপোজিট ফোর্সেস এর কথা বলা হয়। ফলে মানে দোজ উই লাভ, তাদের জন্য কিন্তু ওই অ্যাঙ্গার বা হোস্টিলিটি, মানে নেগেটিভ যে ইমোশনস গুলো, সেগুলো থাকে তাদের প্রতি। এবার when we lose those persons, what happens is that তাদের প্রতি যে নেগেটিভ ফিলিং গুলো ছিল, তার জন্য এবং এখন তো সে ব্যক্তি আর নেই, ফলে কি হয়, একটা ইন্টেন্স গিল্ট কিন্তু তৈরি হতে পারে। হ্যাঁ, যে এরকম তাকে ভালোবাসা তো আছেই, কিন্তু সেই যে রাগও ছিল, রাগের জন্য কিন্তু একটা গিল্ট তৈরি হতেই পারে। এবং সেটার জন্য মানে দ্যাট মানে দ্য অ্যাঙ্গার ইজ ডাইরেক্টেড ইনওয়ার্ডস, মানে দিস ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য গিল্ট। মানে ডিউ টু উইচ দিস অ্যাঙ্গার ইজ টার্নড ইনওয়ার্ডস। আচ্ছা, এবার এই অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডস, এটা তো ডিপ্রেশনের একটা তোমার
কজাল ফ্যাক্টর, যেটা সাইকোডাইনামিক কজাল ফ্যাক্টর সেটা হলো। এবার আমরা ইনডাইরেক্টলি বা ধরো উল্টো দিক থেকে একটু বোঝার চেষ্টা করি ডিপ্রেশনের সিমটমস গুলো, যে হ্যাঁ ডিপ্রেশনকে কি অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডস বলা যায়, সেইটা একটু দেখার চেষ্টা করি। ডিপ্রেশনের দেখো সিমটম গুলো বলছি, যেরকম আমরা পড়েছিলাম। সিমটম গুলোর মধ্যে আছে তোমার অ্যানহেডোনিয়া, মানে লস অফ প্লেজার ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাছাড়া যেটা আছে যে তোমার স্লিপ ডিস্টারবেন্সেস হতে পারে, ডিপ্রেসড মুড মোস্ট অফ দ্য ডে। আচ্ছা, তারপরে ফ্যাটিগ অর লস অফ এনার্জি, ফিলিংস অফ হোপলেসনেস, হেল্পলেসনেস, ওয়ার্থলেসনেস, গিল্ট, সুইসাইডাল আইডিয়েশন। এবং এই সমস্ত সিমটম গুলো থাকার ফলে কি হচ্ছে, যে যে কোনো রকম রিইনফোর্সিং বা রিওয়ার্ডিং যে সিচুয়েশন, মানে যেগুলো পজিটিভ সিচুয়েশনস আর কি, সেখান থেকে কিন্তু নিজেকে বঞ্চিত করছেন সেই ডিপ্রেসড ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এই যে বঞ্চিত করা, মানে দিস ইন টার্ন ক্যান সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট দ্যাট I do not love myself, I am not lovable, so I don't deserve all the good things in the world. এইরকম ভাবে তো আমরা ভাবতে পারি। এবং তাহলে দেখো এইভাবে যদি ভাবি, এটাকে তাহলে এই সাইকোডাইনামিক যে ভিউ পয়েন্টটা রয়েছে যে ডিপ্রেশন ইজ অ্যাঙ্গার টার্নড ইনওয়ার্ডস, এইটা বোঝা যাচ্ছে কিনা বা এটার সাথে মেলানো যাচ্ছে কিনা। দেখো বুঝতে পারলে কিনা, যদি না বুঝে থাকো তাহলেও বলো, তাতে অসুবিধা নেই কিছু। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। তো ফলে ডিপ্রেশনের আর কি যখন ট্রিটমেন্ট হয়, হ্যাঁ মেডিসিন ওইসব তো যা আছে আছে, কিন্তু সাইকোথেরাপি ওই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই যে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে এই সমস্ত কিছুর একটা নেগেটিভ অ্যাট্রিবিউশন, এই অত্যন্ত নেগেটিভ থেকে কিভাবে পজিটিভ হেল্পফুল থট প্যাটার্ন বা বিহেভিয়ারাল প্যাটার্নসে আনা যায়, সেটাই কিন্তু মানে ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালদের যে সাইকোথেরাপি তার আসল উদ্দেশ্য। এবং ডিপ্রেশনের ক্ষেত্রে মানে সব থেকে বেশি রিসার্চ হয়েছে এবং সব থেকে স্ট্রং এভিডেন্স বেস রয়েছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আচ্ছা, এবার এই কগনিটিভ পার্সপেক্টিভটাই আমরা দেখব। অ্যারন বেকের কগনিটিভ থিওরি এর মধ্যে আছে। অ্যারন বেক কিন্তু নিজে সাইকো অ্যানালিস্ট ছিলেন। এবার সাইকো অ্যানালিসিসের সময় উনি দেখতেন যে এরকম ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালস যারা রয়েছে, তাদের এই যে লং টার্ম যে অ্যানালিসিস হচ্ছে, তাদের ফ্রি অ্যাসোসিয়েশন হচ্ছে, তাদের ড্রিম অ্যানালিসিস হচ্ছে, কিন্তু তাদের কাছে কোথাও একটা কিন্তু এই যে নেগেটিভ যে কগনিশন, সেইটা বেশি গুরুত্বপূর্ণ। এবং তারা কোথাও একটা যেটা কুইক ফিক্স চাইছেন। কুইক ফিক্স বলতে তাই বলে সিবিটি তেও যে খুব কুইক ফিক্স হবে ওরকম ব্যাপারটা নয়, কিন্তু সেটা তো মানে কগনিটিভ থেরাপি তো অনেকটাই শর্ট টার্ম। তো পরবর্তীকালে কিন্তু এই বেক যে নিজস্ব টেকনিক, যেটা আর কি কগনিটিভ থেরাপি, এবং তার মধ্যে বিহেভিয়ারাল টেকনিক্স ইনকর্পোরেট করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সেইটা ডেভেলপ করেন, যেখানে স্পেসিফিক্যালি আর কি নেগেটিভ কগনিশনস গুলোকে আর কি চ্যালেঞ্জ করা হয় থ্রু র্যাশনাল, মানে থ্রু প্রপার লজিক করে, মানে the person is helped to think in more adaptive helpful ways. আচ্ছা, এবারে কগনিটিভ থিওরি একটু দেখে নেওয়া যাক। বেকের কগনিটিভ থিওরিতে একটা কগনিটিভ মডেল অফ ডিপ্রেশন রয়েছে, একটা যে ফ্লো চার্ট এখানে দেওয়া আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নাও। এই মডেলটা একটু সবাই মাথায় রাখবে, যদি পরীক্ষায় আসে ইউনিপোলার ডিপ্রেশনের কজাল ফ্যাক্টরস বা কগনিটিভ ফ্যাক্টরস ইমপ্লিকেটেড ইন ডিপ্রেশন, তাহলে মডেলটা দেবে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে আর্লি এক্সপেরিয়েন্সেস কোনো ব্যক্তির, দে লিড টু ফরমেশন অফ ডিসফাংশনাল বিলিফস। আগে একটু এটার এক্সাম্পল দিয়ে নি, যে ধরো আর্লি এক্সপেরিয়েন্স একজন ব্যক্তি, তার হয়তো তার যে সিবলিং, ভাই বোন, দাদা দিদি, তাদের সাথে খুব আনহেলদি কম্প্যারিজন করা হতো বা ক্রিটিসাইজ করা হতো। তো এই যে আনহেলদি কম্প্যারিজনের ফলে এই যে ইন্ডিভিজুয়াল, তার মধ্যে একটা ডিসফাংশনাল বিলিফ তৈরি হয়েছিল যে আই এম নো গুড বা আই এম ইনকম্পিটেন্ট।
এই ধরনের বিলিফ তৈরি হয়েছিল, কিন্তু সেটা সারফেস লেভেলে ম্যানিফেস্টেড হয়নি। এরকম বিলিফ রয়েছে, ভেতরে ভেতরে রয়েছে মনের মধ্যে, মনের গভীরে। এবার ধরো পরবর্তী জীবনে কোনো ক্রিটিক্যাল ইনসিডেন্ট আকার করলো, মানে ধরো কোনো এক্সামিনেশনে ফেলিয়ার হলো, বা কোনো জব লস হলো, বা কোনো ইম্পর্টেন্ট ইন্টারভিউ কিছু ক্র্যাক করতে পারলেন না, এরকম কিছু একটা খুব ক্রিটিক্যাল ইনসিডেন্ট বা ট্রিগার ফ্যাক্টর আকার করলো, then what happens is that the beliefs get activated. মানে now those beliefs মানে which were deep within, they now become activated, মানে they come to the surface level, যে I am no good, মানে I'll never be able to accomplish things in life, I am incompetent। আর এই যে বিলিফস গুলো রয়েছে, এর ফলে আর কি তার নেগেটিভ অটোমেটিক থটস আসতে থাকবে, মানে যে কোনো সিচুয়েশনেই নেগেটিভ একটা, যে আমি তো পারবোই না, আমার দ্বারা তো কখনোই কিছু হবে না, এরকম ধরনের চিন্তাগুলো তার আসতে থাকবে। এবং সেটা যদি বারে বারে হতে থাকে, কনসিকুয়েন্টলি ইট উইল লিড টু সিমটমস অফ ডিপ্রেশন, মানে দ্য সিমটমস অফ ডিপ্রেশন উইল বি ম্যানিফেস্টেড। এটা হচ্ছে বেকের কগনিটিভ থিওরি। কগনিটিভ থিওরি যে তোমার ফ্লো চার্ট বা মডেল, কগনিটিভ মডেল অফ ডিপ্রেশন। আচ্ছা, এবার এই কগনিটিভ মডেল অফ ডিপ্রেশন, এর মধ্যে এই যে বিলিফস যে দেওয়া রয়েছে, বিলিফস এর আবার তিনটে ভাগ আছে। তিনটে ভাগ মানে তিনটে নাম একটু লিখে নাও, বিলিফস এর যে তিনটে টাইপ। ফার্স্ট হচ্ছে নেগেটিভ অটোমেটিক থটস, সেকেন্ড হচ্ছে ডিসফাংশনাল অ্যাজাম্পশনস, আর থার্ড হলো কোর বিলিফস। নেগেটিভ অটোমেটিক থটস, ডিসফাংশনাল অ্যাজাম্পশনস আর কোর বিলিফস। আচ্ছা, এক্ষেত্রে যেটা বলা হয় যে নেগেটিভ অটোমেটিক থটস দে আর এট দ্য সারফেস লেভেল, মানে খুব ইজিলি অ্যাক্সেসিবল, যে হয়তো ছোটখাটো কিছু ঘটনা ঘটছে, হয়তো ক্লাসে পড়া ধরা হয়েছে, হয়তো পারিনি, আই এম আপ টু নো গুড, এটা হচ্ছে একটা নেগেটিভ অটোমেটিক থট। এবার এই যে কগনিশনস এর আরেকটু ডিপার লেভেলে থাকে ডিসফাংশনাল অ্যাজাম্পশনস, মানে নেগেটিভ অটোমেটিক থট একদম সারফেস লেভেলে, আরেকটু ডিপার লেভেলে থাকে ডিসফাংশনাল অ্যাজাম্পশনস। Dysfunctional assumptions are stated in if-then statements. If-then statements এ থাকে কি রকম? Now, for example, if I get 90% marks in examination, then only I am worthwhile. Else I am worthless. এরকম if-then else statements এ থাকে dysfunctional assumptions. আর ডিপেস্ট লেভেল অফ কগনিশনে যেটা থাকে সেটা হচ্ছে কোর বিলিফস। কোর বিলিফস, কোর বিলিফ গুলো কি না, ওগুলো হচ্ছে একদম অ্যাবসলিউট ইন নেচার। অ্যাবসলিউট, অ্যাবসলিউট একদম কি রকম? ফর এক্সাম্পল, আই অ্যাম ইনকম্পিটেন্ট, আই অ্যাম আনলাভেবল, বা আই অ্যাম ওয়ার্থলেস, মানে একদম অ্যাবসলিউট। তো এইটাই আর কি কগনিটিভ থেরাপির টাস্ক থাকে, যে by targeting the negative automatic thoughts first, we tend to get into the dysfunctional assumptions of the individual, finally reaching the deepest level of cognition, that is the core beliefs, and gradually cognitive restructuring, মানে helping the individual think and behave in more adaptive, helpful ways. আচ্ছা, এবার এই যে বেকের মডেল আমরা দেখলাম, একটা কগনিটিভ ট্রায়াড অফ ডিপ্রেশন রয়েছে। কগনিটিভ ট্রায়াড অফ ডিপ্রেশনে যেটা আছে মূলত সেটা হচ্ছে নেগেটিভ
views about the self, world and future. Negative views about the self, world and future. Worthlessness, helplessness আর hopelessness, এই তিনটে আর কি ডিনোট করে। worthlessness, helplessness আর hopelessness. Negative views about the self হচ্ছে যে I am worthless. Negative views about the world হচ্ছে যে no one helps me বা no one loves me, so I won't ever get any help from anyone. I am helpless. আর negative views about the future হচ্ছে যে my future seems to be hopeless because things will always be negative. আচ্ছা, এবার এই যে নেগেটিভ কগনিটিভ ট্রায়াড, এগুলো মেইনটেইনড কিভাবে হয়? These are maintained by a variety of negative cognitive biases বা cognitive distortions বলা হয়। cognitive distortions বলা হয় এগুলোকে। cognitive distortions বলা হয়। এই cognitive distortions এর মধ্যে বেশ অনেক কিছু আছে, এখানে তিনটে দেওয়া আছে। ডাইকোটমাস or all or none thinking আছে, সিলেক্টিভ অ্যাবস্ট্রাকশন আছে, আরবিট্রারি ইনফারেন্স আছে। একটা দুটো একটু এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন বলে একটা কগনিটিভ বায়াস আছে, যেখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাইজিং দ্য নেগেটিভস বা দ্য ফেইলিয়ার্স আর মিনিমাইজিং দ্য অ্যাকমপ্লিশমেন্টস। মানে যেগুলো নেগেটিভ বা যেগুলো ফেইলিয়ার সেগুলোকে খুব বড় করে দেখবে, মানে সেগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখবে যে ডিপ্রেসড ইন্ডিভিজুয়াল, কিন্তু যেগুলো অ্যাকমপ্লিশমেন্ট বা সাকসেসেস সেগুলোকে খুব খাটো করে দেখবে এবং বলবে যে না ওটা তো ওই সময় আমি লাকি ছিলাম, ওই সময় ওইবারে তো প্রশ্নটা সহজ এসেছিল ওই কারণে আমি ভালো রেজাল্ট করেছিলাম, এইভাবে আর কি। ওটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন। আচ্ছা, তারপর আরবিট্রারি ইনফারেন্স হচ্ছে জাম্পিং টু কনক্লুশনস বেসড অন মিনিমাল অর নো এভিডেন্স। আরবিট্রারি ইনফারেন্সের ক্ষেত্রে কি হচ্ছে যে ধরো একটা সেমিস্টারের রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য জেনারেলাইজ করে দিলাম যে আমার তো পুরো আন্ডার গ্রাজুয়েশনের রেজাল্টই খারাপ হবে বা আমার তো পুরো মাস্টার্স ডিগ্রির রেজাল্টই খারাপ হবে, এই একটা সেমিস্টারে আমি এই এত কম পেলাম, তো পুরো মানে একদম পুরো টোটাল টাইম পিরিয়ডটা খারাপই হবে। তার এটা হচ্ছে আরবিট্রারি ইনফারেন্স। আচ্ছা, এরকম অনেকগুলোই কগনিটিভ ডিস্টরশনস রয়েছে, এগুলো তোমরা বইতে পাবে, তো ওখান থেকে দেখে নেবে, জাস্ট কয়েকটা কগনিটিভ ডিস্টরশন উইথ এক্সাম্পল পড়লেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা হোপলেসনেস হেল্পলেসনেস থিওরি রয়েছে, আর লার্নড হেল্পলেসনেস বাই মার্টিন সেলিগম্যান। এখানে বলা হচ্ছে যে when humans and animals find that they have no control over aversive events, they may learn that they are helpless, which makes them unmotivated to try to respond in the future. আচ্ছা, লার্নড হেল্পলেসনেস এ যেটা হয়, একটা এক্সপেরিমেন্ট ছিল, ওখানে ওই ডগস ছিল, তাদেরকে একটা কনফাইন জায়গাতে রেখে শক দেওয়া হয়েছিল। এবার শক পাওয়ার পরে কি করছে, ওরা পালানোর চেষ্টা করছে, কিন্তু পালাতে গিয়ে দেখছে যে কোনো এক্সিট পয়েন্ট পাচ্ছে না। যাই হোক, তো ওখানে থেকেই তো ওরা শক পেয়ে যাচ্ছে বারে বারে। এবার শক পেতে পেতে কি হলো, একটা সময়ের পরে যখন কিন্তু একটা এক্সিটের অপশন ছিল, মানে কোনো একটা পার্টিকুলার ধরো লেভার প্রেস করলে বা একটু পুশ করলেই ওই দরজাটা খুলে বেরিয়ে যাওয়া যেত, কিন্তু রিপিটেডলি শক পেতে পেতে কি হলো, দে বিকেম আনমোটিভেটেড টু ট্রাই টু রেসপন্ড, মানে দে গেভ আপ এন্ড দে মানে প্যাসিভলি সাবমিটেড টু দ্য শকস। এটা হচ্ছে লার্ন হেল্পলেসনেস, মানে হচ্ছে অ্যাজ ইফ I will never be able to go out of it, মানে এটাই ভবিতব্য, এটাই নিয়তি, আমার সাথে এরকমই হবে। এটা হচ্ছে লার্ন হেল্পলেসনেস। আচ্ছা, আমার মনে হয় আজ এত পর্যন্তই থাক, তার কারণ
এরপরে যেটা রয়েছে আমরা ওটা অলরেডি আলোচনা করে নিয়েছি, তো এতটাই থাক, কারণ এই কগনিটিভ যে ফ্যাক্টরস গুলো এটাও তো বেশ খানিকটাই রয়েছে। আচ্ছা, আমাকে বলো এখানে কোথাও কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কগনিটিভ ফ্যাক্টরস যেগুলো আমরা পড়লাম। কগনিটিভ ফ্যাক্টরস গুলো যেগুলো পড়লাম ডিপ্রেশনে, ওখানে কারোর কোথাও কোনো কনফিউশন হয়ে থাকলে বলো। ম্যাম ডিসটরশন গুলো একবার বলবেন? হ্যাঁ, কগনিটিভ ডিস্টরশনস বা কগনিটিভ বায়াসেস বা কগনিটিভ এরারসও বলা হয়। সেটার মানে হচ্ছে যে এই যে তিনটে লেভেল অফ কগনিশন বললাম, নেগেটিভ অটোমেটিক থটস, দিস ফাংশনাল অ্যাজাম্পশনস আর কোর বিলিফস, এই নেগেটিভ কগনিশন গুলোকে মেইনটেইন করে রাখে এই কগনিটিভ ডিস্টরশন বা কগনিটিভ বায়াসেস গুলো। এবার এগুলো অনেক রকম ধরনের হতে পারে, তোমাদের যেহেতু আবার সেমিস্টার 5-এও এই ইটিওলজি গুলো থাকবে, কগনিটিভ ফ্যাক্টরস গুলো, ওখানে আমরা ডিটেইলে আরো অনেকগুলো অনেক বেশি আরো কগনিটিভ ডিস্টরশনস পড়বো। এই সেমিস্টারের জন্য আপাতত অ্যারন বেকের যে মডেল আছে সেটা, এই 3 লেভেলস অফ কগনিশন আর ওই একটা বা দুটো কগনিটিভ ডিস্টরশন উইথ এক্সাম্পল করলেই হবে। এবার এই কগনিটিভ ডিস্টরশনস বা বায়াসেস এগুলো কেন বলছে? বিকজ দিজ আর এরারস ইন থিংকিং, সেই জন্যই কগনিটিভ ডিস্টরশনস বা বায়াসেস বলা হয়। এবার যখন কগনিটিভ থেরাপি হয় তখন কিন্তু এই ডিস্টরশনস বা বায়াসেস গুলোকেও টার্গেট করা হয়, এভিডেন্স অ্যাকিউমুলেট করা হয়, যে এই ব্যক্তি বলছেন, ধরো ফর এক্সাম্পল যার ক্ষেত্রে আরবিট্রারি ইনফারেন্স এইটা যার মধ্যে রয়েছে, হ্যাঁ, তিনি তো বলবেন যে আমার এরকম ধরো 6টা সেমিস্টার আছে, আমার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট খুব খারাপ হয়েছে, তো তার মানে আমার 6টা সেমিস্টারেই মানে বাকি আর সবকটা সেমিস্টারেই রেজাল্ট খুব খারাপ হবে, আরবিট্রারি ইনফারেন্স। এবার তখন তাকে প্রশ্ন করতে হবে যে কি এভিডেন্স আছে, যে উনি বলছেন যে আমি তো ফেলিয়ার, আমার সাথে সবসময় এরকমই হয়েছে, আমার সবসময় রেজাল্ট খারাপই হয়েছে। এবার তাকে তখন এভিডেন্স, কাউন্টার এভিডেন্স ভাবতে বলা হবে, যে আচ্ছা আপনি কি এমন কোনো ইনসিডেন্ট মনে করতে পারেন যে এই সময় আপনি ভালো রেজাল্ট করেছিলেন? তখন হয়তো ভেবে চিনতে দেখলে যে কিছু একটা দুটো হয়তো ইনস্ট্যান্স বললো, ফলে তার যে এরার ইন কগনিশন বা এরার ইন থিংকিং যেটা রয়েছে, উইথ রেশনাল উইথ লজিক, আমাদের সেটা তার কাছে পুট করতে হবে। মানে এটা হচ্ছে কগনিটিভ থেরাপির একটা টাস্ক। তো এই কগনিটিভ বায়াসেস যেগুলো থাকে সেগুলো ওই আরেকটা যেমন বললাম যে ওই ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন, ওর ক্ষেত্রে কি হয় যে যেটা তোমার অ্যাকমপ্লিশমেন্টস ওগুলোকে খুব ছোট করে দেওয়া হয়, মানে ওটার গুরুত্বটা সেভাবে দেওয়াই হয় না। আবার যেগুলো তোমার নেগেটিভ কিছু থাকে, মানে ফেলিয়ার্স থাকে, সেগুলোকে খুব বড় করে দেখা হয়। মানে ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালসদের কগনিটিভ স্টাইলটাই এরকম থাকে, মানে দে আর ফুল অফ কগনিটিভ বায়াসেস এন্ড ডিস্টরশনস। But in this context, we have to be careful যে only the things for which we have evidence or counter evidence, only they needs to be placed. মানে ধরো যেই সেমিস্টার গুলো বা যেই এক্সাম গুলো হয়তো এখনো হয়নি, ওখানে কিন্তু আমরা এরকম কোনো মানে ওরকম সুপারফিশিয়াল কোনো আশ্বাস দিতে পারবো না যে হ্যাঁ আপনার তো ভালোই হবে, সেটা না। রাদার যেগুলো অলরেডি এভিডেন্স রয়েছে, মানে পাস্ট থেকে কিছু এভিডেন্স নিয়ে সেগুলোকেই তুলে ধরে আমরা একটা তোমার ওভারঅল বা ব্রডার পিকচার দেখাতে আর কি সাহায্য করব। ডিপ্রেশনের ক্ষেত্রে হয় কি, রেডিলি ওই নেগেটিভ কগনিশন বা রেডিলি
একটা নেগেটিভলি অ্যাট্রিবিউট করে দেওয়ার চান্সটা বেশি থাকে। সেটার থেকে সরিয়ে এনে আমরা একটা ব্রডার পিকচার দেখাবো। হ্যাঁ, যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনার এই একটা সেমেস্টারে রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু এর আগে যেটা দেখা যাচ্ছে যে আপনি 10th লেভেলে ভালো রেজাল্ট করেছেন, 12th লেভেলে ভালো রেজাল্ট করেছেন, সেটাও তো পার্ট অফ ইউ। হুম, ফলে এবার তাহলে ব্রডার পিকচারটা, যে এর আগে এই এক্সাম গুলোতে ভালো রেজাল্ট হয়েছে, আবার এখানে এটাতে খারাপ হয়েছে, এবার তাহলে মানে হোয়াট টু ডু নেক্সট আর কি, যাতে পরবর্তী সেমেস্টার গুলো যাতে ভালো হয় তার জন্য প্রবলেম সলভিং করা, কিভাবে তিনি প্রিপেয়ার করবেন না করবেন, সেইটা কোলাবোরেটিভলি ডিসকাস করা যেতে পারে থেরাপিতে। আচ্ছা, ঠিক আছে, মানে কগনিটিভ বায়াস বা এরার্স বা ডিস্টরশন সেই জায়গাটা কি বোঝাতে পারলাম নাকি না? যদি না পেরে থাকো তাহলেও বলো। না ম্যাম। আচ্ছা, আর কারোর কোনো কনফিউশন? ঠিক আছে, আজ তাহলে এত পর্যন্তই থাক। কাল আমরা সাইকোডাইনামিক ফ্যাক্টরস ইন ম্যানিয়ার ইটিওলজি গুলো বাকি আছে, বায়োলজিক্যাল সাইকোডাইনামিকও আছে। আর আর আমার কয়েকটা জায়গা লেখানোর আছে, সেটা হচ্ছে ওই ইটিওলজি আর কিছু আর কি ওই সাইকোডাইনামিক ফ্যাক্টরস আর কগনিটিভ আর আচ্ছা, কাল যেটা করব, কাল তো আবার ইলেকশন আছে, তো সেটা তোমরা একটু চেষ্টা করো যে ক্লাসের টাইমের আগে বা পরে গিয়ে করে আসার। ক্লাসের এই সেম টাইমটাই রাখবো, 10টা থেকে এই 11টা, মোটামুটি এই টাইমটা। আর কাল জাস্ট ইন কেস যদি এমন হয় যে কিছু জন হয়তো জয়েন করতে পারছে না, কালকে মূলত ওই লেখার দিয়েটাই রাখবো। আর সেগুলো একটু সবার সাথে শেয়ার করবে, যারা পারবে তারা তো জয়েন অবশ্যই করবে। আর কালকে যে জিনিসগুলো লেখাবো এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে সাইকোডাইনামিক ফ্যাক্টরস, কগনিটিভ ফ্যাক্টরস এগুলোই মূলত আর কি মুড ডিসঅর্ডারস এর ক্ষেত্রে ইমপ্লিকেটেড। তো ওটা তোমাদের বিশেষ করে, আর যেগুলো বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস আর কগনিটিভ ফ্যাক্টরস রয়েছে, ওটা আবার তোমাদের সেম 4এও যেরকম রয়েছে ইটিওলজি, তেমনি সেম 5এও একটা পোর্শন রয়েছে। তো ওই পুরো দুটো সেমের জন্যই কনসিডার করে কালকে যে ওই লেখার জায়গাটা, নোটস এর জায়গাটা, সেইটা করব এবং সেগুলো এক্সপ্লেন করব। আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে এত পর্যন্ত থাকলো। কাল তাহলে আবার 10টায় এই সেম লিংক। আর রিমাইন্ডার একটা, যেহেতু আজকে মোটামুটি অনেকে রয়েছে ক্লাসে, প্রত্যেকে কিন্তু 9:55 to 10 AM এর মধ্যে জয়েন করবে, নইলে যে অ্যাডমিন তার পক্ষে কিন্তু বারে বারে হয়তো 10টা 15তে একজন জয়েন করছে, 10:30টায় একজন জয়েন করছে, তার পক্ষে কিন্তু এটা খুবই অসুবিধাজনক যে বারে বারে জয়েন করানো, তার জন্য মানে ওটা খুবই ডিস্ট্রাক্টিং, এইটা যেন না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, এক্সিট করছি। থ্যাংক ইউ। Thank you, ma'am.